বন্ধুরা ফাইনালি যোগ্যদের লিস্ট সামনে এলো। কারা কারা যোগ্য, কতজন যোগ্য আর কতজন অযোগ্য, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে রাজ্য এবার বিশাল ধাক্কা পেল বন্ধুরা, কারণ এসএসসি শিক্ষা দপ্তরের কর্তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কাদের কাদের বিরুদ্ধে, কি কি নাম, আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। আর এবার চাকরিহারারা এক বড় সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ওনারা দিল্লি যাচ্ছেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন, নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো ফাইনালি যোগ্য অযোগ্যের লিস্ট কিন্তু সামনে এলো, যেখানে পুরো ডিভাইডেশন করা হয়েছে যে কতজন যোগ্য আর কতজন অযোগ্য। আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, পুরোটা বুঝতে পারবেন যে যোগ্য অযোগ্য কতজন। মানে রাজ্য এবার পুরোপুরি ফেঁসে গেছে বন্ধুরা। আর কেন বলছি সেটাও আপনারা বুঝতে পারবেন। প্রথমত বলি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির মোট 25,572 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছিল, তাই তো? এই সংখ্যা অনুযায়ী 6,276 জন প্রার্থীকে অযোগ্য হিসেবে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে চিহ্নিত করেছে। পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ঘটেছে, যার মধ্যে রয়েছে প্যানেল বহির্ভূত নিয়োগ, র্যাঙ্ক জাম্প এবং ওএমআর কারচুপি। 1 নম্বর প্যানেল বহির্ভূত নিয়োগ, যেখানে 1,498 জন সেটাতে, ঠিক আছে। র্যাঙ্ক জাম্প করা প্রার্থী 926 জন। আর ওএমআর কারচুপি সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত 4,091 জন। বুঝতে পারছেন? যাদের নাম একাধিক অনিয়মে জড়িত, যেমন ওএমআর কারচুপি ও জালিয়াতি উভয়েই, সেখানে আছে গিয়ে 239 জন। এই অনিয়মের ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও মোট 6,276 জন প্রার্থী অবৈধভাবে নিয়োগ পেয়েছিলেন। এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ করার পর এটা 100% নিশ্চিত হয়ে যাবে যে এই 6,276 জন অযোগ্যদের 12% সুদ সহ, আই রিপিট, 12% সুদ সহ ফেরাতে হবে বেতনের যাবতীয় টাকা। যত টাকা তারা বেতন পেয়েছে এতদিন অবধি, তার সাথে এই 12%, ভাবতে পারছেন, 12% সুদ হারে যতটা হয় টোটাল অনুযায়ী, তাদেরকে টোটাল সমেত টাকাটা কিন্তু ফিরিয়ে দিতে হবে। যোগ্যদের বাঁচাতে এসএসসির নতুন উদ্যোগ। এসএসসি ইতিমধ্যে শিক্ষা দপ্তরের কাছে নতুন এক তালিকা ইমেল মারফত পাঠিয়েছে, যেখানে প্রায় 19,296 জন প্রার্থীর নাম রয়েছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং যাদের আদালত অযোগ্য হিসেবে চিহ্নিত করেনি। বুঝতে পারছেন? যাদেরকে আদালত কিন্তু অযোগ্য হিসাবে চিহ্নিত করেননি। তালিকায় প্রার্থীদের নাম ছাড়াও রয়েছে সংশ্লিষ্ট স্কুলের নাম ও অন্যান্য তথ্য। কোন স্কুলের ওনারা শিক্ষক সেটাও কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে, আরও অনেক তথ্য রয়েছে। এই তালিকা পাঠানোর উদ্দেশ্য শিক্ষা দপ্তর যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং প্রয়োজনে পুনর্নিয়োগ মানে পুনরায় নিয়োগ সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান। সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর থেকে প্রায় 26,000 চাকরি হারা প্রার্থী দাবি জানিয়ে এসেছিলেন যোগ্যদের তালিকা প্রকাশ করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। এটা কিন্তু চাকরি প্রার্থীরা ওনারা কিন্তু বলেছিলেন, দাবি করেছিলেন। গত শুক্রবার এই সংক্রান্ত দাবি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন প্রার্থীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে এসএসসির চেয়ারম্যান জানান, যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আইনি পরামর্শের ভিত্তিতে 21শে এপ্রিল 2025-এর মধ্যে তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এসএসসির পাঠানো তালিকা
যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুঝতে পারছেন? আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের পুনর্বহালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার, যা আদালতের নির্দেশ এবং আইন অনুযায়ী হবে। প্রত্যেকটাই কিন্তু প্রসেসিং এবার একদম স্বচ্ছভাবে নিট অ্যান্ড ক্লিন হবে। কারণ পুরোটা সামনে চলে এসছে যে অযোগ্যরা কিভাবে চাকরি পেয়েছে, কোন কোন মারফতে কাকে কিভাবে চাকরি দেওয়া হয়েছে, সেটা কিন্তু পুরোটা স্পষ্ট। বুঝতে পারছেন বন্ধুরা যে সত্যটা ফাইনালি সামনে এলো, আর এটা হওয়ারই ছিল। আর যেখানে এবার আপনাদেরকে বলি যে রাজ্য ফের বিশাল বড় ধাক্কা পেয়েছে, বিশাল চাপে রাজ্য। কিন্তু কেন, তাই না? আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসএসসি কাণ্ডে চাকরিহারাদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিজের মতামত জানানোর পাশাপাশি চাকরিহারা শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা স্কুলে ফিরে যান, স্কুলে যান, মানে সমাজসেবা, তাই না? সমাজসেবা বলেও তো কিছু আছে, আপনারা সমাজসেবা হিসাবে যেতে পারেন বা আপনারা কাজ করতে পারেন ভলেন্টিয়ার হিসাবে। এরপরে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী, কারণ এটা উনি অন্যায় করেছেন, তাই না? আদালত যেখানে তাদের চাকরিকে পুরো ক্যান্সেল করে দিয়েছে, তাহলে তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বলতে পারেন যে আপনারা পুনরায় স্কুলে যান, যেখানে ওনাদের চাকরি কিন্তু আর নেই, তাই তো? তো এটা অন্যায়, যার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। আর তার রেস কাটতে না কাটতে এসএসসির চেয়ারম্যান সহ 4 জনকে আদালত অবমাননার অভিযোগে নোটিশ দেওয়া হলো। এসএসসি মামলায় সুপ্রিম রায় নিয়ে মন্তব্যের জেরে মমতাকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবীর হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী নিজের মন্তব্যের জন্য যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। এদিকে মমতার বার্তার পর চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশের স্কুলে যাওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে এই মর্মে স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। গোয়িং টু বি নোটেড যে এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে, যেখানে এবার এসএসসি চেয়ারম্যান ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ মোট 4 জনকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো। ফাইনালি দেওয়া হয়ে গেছে। জানা যাচ্ছে আদালত অবমাননার অভিযোগ নোটিশ পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার, স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ সেনগুপ্ত, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে। এসএসসি মামলার এবার বলা হচ্ছে এসএসসি মামলার মূল মামলাকারীর নাম হচ্ছে ববিতা সরকার, লক্ষ্মী তুঙ্গা, নাসরিন খাতুন, আব্দুল গনি আনসারিরা এই আইনি নোটিশ পাঠিয়েছেন। তাদের হয়ে আইনজীবী ফিরদৌস শামীম ও গোপা বিশ্বাস এই নোটিশ পাঠিয়েছেন বলে খবর। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। সম্প্রতি এই মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। কারা যোগ্য আর কারা অযোগ্য আদালতে করা সম্ভব নয়, কারণ এটি 2016 সালে এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে। তার জন্যই, যেহেতু ডিভাইডেশন হয়েছিল না, যার জন্য কিন্তু আদালত থেকে ফাইনালি সবটা বাতিল করেছিল, সেটা রাজ্যের জন্য। এর দায়ী রাজ্য, কারণ রাজ্য লিস্ট পুরো প্যানেল যে যোগ্য অযোগ্যের যে তালিকা সেটা রাজ্য দিতে পারেনি, তো রাজ্য এটা ব্যর্থ, আর রাজ্যের জন্যই কিন্তু যোগ্যরা চাকরি হারিয়েছে। ফাইনালি যোগ্যদের লিস্ট এলো। এবার যোগ্যদের কবে কি হবে পুরো ডিটেলসে সে খবরটা আসবে, অবশ্যই আপনাদেরকে সমস্ত তথ্য কিন্তু তুলে দেব। তবে আপনাদেরকে একটি কথা বলি বন্ধুরা, যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি কিন্তু এবার
মানে মারাত্মক কথা বললেন যে মমতার বন্দনা করা চাকরিহারা দিল্লি যাচ্ছে। বুঝতে পারছেন? মমতার বন্দনা করা চাকরিহারারা দিল্লি যাচ্ছে, ওখানে পুলিশের লাঠির সাইজ 8 ফুট। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। নিজেদের সমস্যার কথা গোটা দেশকে জানাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন চাকরিহারাদের একাংশ। যন্তর মন্তরে অবস্থানেও বসতে চলেছেন তারা। সবটাই শুভেন্দু অধিকারীর কাছে নাটক মনে হচ্ছে, কিন্তু কেন, তাই না? সে ব্যাখ্যাও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের তুলোধনা করে চাকরিহারাদের একাংশকে কটাক্ষ করতেও ছাড়লেন না। সোমবার থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চের চাকরিহারারা, যার মধ্যে রয়েছে রাজধানী অভিযানও। আর এই কর্মসূচির মধ্যে নাটক খুঁজে পেয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলছেন যে এই কর্মসূচি নাটক। শুভেন্দুর কথায় তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছে। শুভেন্দু বলছেন যে তৃণমূলের দালালরাই কিন্তু দিল্লি যাচ্ছে। মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে, যে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করছিল। ওসব ড্রামাবাজি জানা আছে। দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 8 ফুট। তিনি আরও বলেন যে চাকরিহারাদের জন্য সমাধান মুখ্যমন্ত্রীর হাতেই আছে। সুপ্রিম কোর্টকে বলুন, হুজুর, এই নিন যোগ্যদের তালিকা, তারপর শীর্ষ আদালত যা মনে করবে তাই করবে। যেই লিস্টটা সামনে এসে সেটা কিন্তু এসএসসি মারফত, ঠিক আছে, সিবিআইয়ের কাছে যেটা ছিল সেটা কিন্তু এসছে, কিন্তু রাজ্য জমা দেয়নি যে এটা যোগ্য এটা অযোগ্য। তবে এখানে শুভেন্দু অধিকারী বলেছেন যে সমস্তটার কিন্তু মানে শর্ট আউট বা বলতে পারেন সলিউশন রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রী চাইলেই কিন্তু এই ব্যাপারটাকে ইজিলি শর্ট আউট করতে পারবেন, কিন্তু করবেন না। আর যার জন্য বলছে যে তারপর শীর্ষ আদালত যা মনে করবে তাই করবে। আগে লিস্টটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে কোর্টে জমা দিক, আর অযোগ্যদের জন্য উনি জেলে যাক। শুভেন্দু বলেছেন যে যোগ্যদের লিস্টটা কোর্টে জমা দিক, যে হুজুর এই নিন যোগ্যদের তালিকা, আর শীর্ষ আদালত এরপরে যা করার করবে, তারপরে অযোগ্যদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাক। বিরোধী দলনেতা মনে করেন হয় ক্ষমতা না হলে টাকার বিনিময়ে মমতা অযোগ্যদের চাকরি দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগ্যদের নাম ইচ্ছে করে সামনে আনছেন না, কারণ তাহলে তিনি হাতে নাতে ধরা পড়ে যাবেন। সরকারও মেনে নিতে বাধ্য হবে অযোগ্যদের সার্ভিস দিয়েছে তারা। বুঝতে পারছেন যে সরকারও মেনে নিতে বাধ্য হবে যে অযোগ্যদের সার্ভিস দিয়েছেন, মানে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী, যার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু সামনে আনছেন না। তবে দেখা যাক পরবর্তীতে কি হচ্ছে, আগামীতে কি হচ্ছে, সবটাই কিন্তু আমাদের মানে আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে দেবো। আপাতত যে তথ্য ছিল সেই তথ্যটা আপনাদেরকে দিলাম। প্রতিবেদন এখানে শেষ করলাম। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।